সুপ্রভাত বন্ধুরা, আজ 28 আগস্ট বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। মাত্র কয়েকদিন আগে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো ঘোষণা করেছিল ফরাসি আর সে দেশের রাষ্ট্রভাষা থাকবে না। সেই একই পথে হেঁটে আফ্রিকার আরেকটি দেশ মালি জানিয়ে দিল দীর্ঘ 6 দশক পরে সে দেশেও এখন আর ফ্রেঞ্চ রাষ্ট্রভাষা নয়, তার জায়গায় রাষ্ট্রভাষা হবে 10টি স্থানীয় ভাষা। নাইজেরেও একই ছবি। সে দেশের সরকার ফরাসির পরিবর্তে হাউসা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিল। বুর্কিনা ফাসোর রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ট্রাওরে জানিয়েছেন উপনিবেশ বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এই উদ্যোগ চলছে। আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে চলেছে এশীয় সামিট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন 20টি দেশের রাষ্ট্রনেতা। এই সম্মেলনে গ্লোবাল সাউথের উত্থানে নিশ্চিতভাবেই অস্বস্তিতে পড়বেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশীয় সামিট চলবে 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। 2020 সালে গালওয়ান যুদ্ধের পর ভারতের প্রধানমন্ত্রী এই প্রথমবার চীনে যাচ্ছেন। এর আগে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে একই মঞ্চে দেখা গিয়েছিল পুতিন এবং মোদীকে। আবারও এশীয় সম্মেলনে একই মঞ্চে দেখা যাবে মোদী, জিনপিং এবং পুতিনকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যেখানে পশ্চিমের অনেক রাষ্ট্র রাশিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে ভারত ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত অটুট রয়েছে। গত সপ্তাহে ভারতের রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন খুব তাড়াতাড়ি রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। আমেরিকা নাকি চীনকে ধ্বংস করে দিতে পারে, চীনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধের আবহে বাণিজ্যিক টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মুখে ট্রাম্পের এই হুমকি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, চীনের হাতে কিছু তাস রয়েছে, কিন্তু আমাদের কাছেও অসাধারণ কিছু তাস আছে। আমি চাই না সেই তাসগুলো খেলতে, কিন্তু যদি খেলি তাহলে চীন ধ্বংস হয়ে যাবে। ইহুদি বিদ্বেষমূলক সহিংসতা রোধে যথেষ্ট ব্যবস্থা নিতে ফ্রান্স ব্যর্থ হয়েছে, এই কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে খোলা চিঠি লিখেছিলেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কৃষ্ণা। এমন অভিযোগের পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। চার্লস চিঠিতে লিখেছেন, ইসরায়েলকে তিরস্কার করে ফরাসি সরকারের বিবৃতি এবং প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত আসলে উগ্রপন্থীদের শক্তিশালী করছে, সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে এবং ফ্রান্সের ইহুদিদের জীবন বিপন্ন করছে। তিনি দাবি করেন, আজকের দুনিয়ায় জায়নবাদ বিরোধিতাই হলো আসল ইহুদি বিদ্বেষ। এটাই সহজ ও সরল সত্য। জাপানে বিদেশি উদ্যোক্তাদের জন্য ভিসা পেতে হলে এবার কঠোর শর্ত পূরণ করতে হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী ন্যূনতম বিনিয়োগের পরিমাণ 6 গুণ বাড়ানো হচ্ছে এবং জাপানে অন্তত একজন কর্মীকে পূর্ণকালীন চাকরি দিতে হবে। জুলাই মাসের উচ্চকক্ষের নির্বাচনে অভিবাসন বিরোধী একটি দল সমর্থন লাভ করে, যার ফলে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরেই ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাজা নগরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির অন্য এলাকাতেও চলছে নৃশংস হামলা। সোমবার দক্ষিণে খান ইউনিস এলাকায় একটি হাসপাতালে সামরিক হামলা চালিয়ে অন্তত 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে 5 সাংবাদিকও রয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স। ইসরায়েলের বিভিন্ন শহরে শুরু হয়েছে চরম বিক্ষোভ। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং হামাসের হাতে আটকে থাকা পণবন্দীদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করছেন। এই খবর জানাচ্ছে বিবিসি। এতে একদিকে যেমন রয়েছে পণবন্দীদের পরিবার, অন্যদিকে ইসরায়েলের সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নিয়েছেন। আসছি দেশের খবরে। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ইন্ডিয়া মঞ্চের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডি বুধবার সাক্ষাৎ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি এবং সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে। সাক্ষাতের পর এম.এ. বেবি সাংবাদিকদের জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সমর্থন জানাচ্ছে সিপিআইএম। এদিন বেবি সাংবাদিকদের বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক, আদর্শগত এবং সাংস্কৃতিক সংগ্রাম, আর এই সংগ্রাম জারি থাকার কারণে ইন্ডিয়া মঞ্চ একযোগে রেড্ডিকে সমর্থন করছে।
ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে পরিকল্পনায় বদল আনল বিহারের মহাজোট শিবির। 17ই আগস্ট থেকে শুরু হওয়া ভোটার অধিকার যাত্রা শেষ হবে আগামী 1 সেপ্টেম্বর। ওই দিন পাটনায় এক জনসভা করে যাত্রা শেষ হবার কথা ছিল। যদিও সূত্র অনুসারে বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং আরজেডি বিধায়ক তেজস্বী যাদব এক আলোচনার মাধ্যমে সেই পরিকল্পনায় বদল এনেছেন। কংগ্রেস সূত্রের খবর অনুসারে মহাজোট নেতৃত্ব মনে করছেন পাটনায় বড় সমাবেশ করার বদলে ওই দিন যদি পাটনা জুড়ে ভোটার অধিকার যাত্রা করা হয় তাতে আরও বেশি মানুষ যোগ দিতে পারবেন এবং যাত্রা পাটনা শহরের অনেকটা অঞ্চল জুড়ে ব্যাপ্তি লাভ করবে। এবার এনসিইআরটি কর্তৃক দেশভাগ বিষয়ক পাঠ্যক্রমের তীব্র সমালোচনা করল ভারতীয় ইতিহাস কংগ্রেস। ইতিহাসবিদদের অভিযোগ, পাঠ্যক্রমে যা লেখা আছে তাতে মিথ্যা তথ্য এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত বিকৃত ঘটনা দেখানো হয়েছে। শিশু মনের মধ্যে বিকৃত ইতিহাস ঢোকানো হচ্ছে। এমনকি এই নিয়ে জাতীয় ইতিহাস কংগ্রেসের তরফে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আর্থিক মদদ দিচ্ছে ভারত। এই অভিযোগে চলতি মাসের গোড়াতেই ভারতীয় পণ্যে জরিমানা সহ 50% শুল্ক আরোপের কথা জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। বুধবার ট্রাম্প সরকারের অর্থ সচিব স্কট বেসেন্ট জানালেন, মস্কো থেকে তেল কেনায় নয়াদিল্লির ওপর শাস্তিমূলক শুল্ক বলবতের একমাত্র কারণ নয়। তাহলে অন্য কারণটি কি? মার্কিন অর্থ সচিবের মন্তব্য, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের অন্যতম কারণ। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে 5 দফায় আলোচনা হয়েছে, আরও আলোচনা হবার কথা, কিন্তু রফা সূত্রে কোনো সন্ধান এখনো মেলেনি। ভারতের পক্ষ থেকে যথেষ্ট সদিচ্ছার অভাব আছে। ছত্তিশগড়ের বস্তারের পর এবার মহারাষ্ট্রের বিদর্ভতে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে। সিআরপিএফ এবং মাওবাদী দমনে প্রশিক্ষণপ্রাপ্ত মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী C-60 এর যৌথ অভিযানে বুধবার গড়চিরৌলিতে জেলার জঙ্গলে মৃত্যু হয়েছে এক মহিলা সহ অন্তত 4 জন মাওবাদীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর লাগোয়া এলাকায় বুধবার বিকেল পর্যন্ত সংঘর্ষ চলেছে। কূটনৈতিক সম্পর্কের অবনতির পরেও মানবিকতার খাতিরে বন্যা পরিস্থিতি নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করল ভারত। উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ থেকে জল ছাড়তে হতে পারে ভারতকে। এর ফলে তাউই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জম্মুর ওপর দিয়ে প্রবাহিত হওয়া তাউই হল চন্দ্রভাগার একটি উপনদী। সিন্ধুর উপনদী চন্দ্রভাগা ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে। এই অবস্থায় তাউই নদী প্লাবিত হলে পাকিস্তানেও তার প্রভাব পড়তে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানাচ্ছে, মানবিকতার খাতিরে ইসলামাবাদকে আবার সতর্ক করে রাখল নয়াদিল্লি। আসামে এখন থেকে জমি কেনা বেচাতেও জানাতে হবে ধর্ম। ভিন্ন ধর্ম হলেই শুরু হবে তদন্ত, জানিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দিল্লি, হরিয়ানা সহ 4 রাজ্যে একযোগে ইডির হানা। 200 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ত্রিপুরার যুবক এখন হরিয়ানার জেলে। লাগাতার সংযুক্তিকরণের জেরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা 27 থেকে 12তে নেমে এসেছে। এখন রাজ্যের খবর, যে পুজো কমিটিগুলো গতবারের অনুদানের খরচের হিসাব দিতে পারবে তারা এবার অনুদান পাবে। পুজো কমিটিগুলোকে দেওয়া সরকারের অনুদান মামলায় এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে অনুদান পাওয়া কমিটিগুলোকে হিসাব দাখিল করতে হবে। বুধবার শুনানিতে আদালত স্পষ্ট করে দিয়েছে, হিসাব দিলেই পাওয়া যাবে 1,10,000 টাকা অনুদান। জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে তলব করল ইডি। বৃহস্পতিবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ওই দিন সকাল থেকেই বিধায়কের বাড়ির পাশাপাশি মায়া সাহার বাড়িতেও চলে তল্লাশি। সূত্রের খবর, বিধায়কের পিসির বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরের সাহায্যে দুর্নীতির টাকায় একাধিক সম্পত্তি কিনেছে জীবনকৃষ্ণ সাহা।
উপাচার্যের ঘরের সামনে সাড়ম্বরে গণেশ পুজো, বিতর্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ষোড়শ প্রচারে গণেশ পুজো সারলেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। বিখ্যাত ভূতত্ত্ববিদ উপাচার্য অবশ্য এতে দোষের কিছু দেখছেন না। জানা গিয়েছে, উপাচার্যের উদ্যোগে রাজবাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উপাচার্যের ঘরের সামনে মেড়া বেঁধে গণেশ পূজার আয়োজন করা হলো বুধবার। উপাচার্যের ঘরের সামনে এই গণেশ পুজো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মিড ডে মিলে পচা মাংস রান্নার অভিযোগ, আর সেই রান্না থেকে বের হওয়া দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। ঘটনায় অভিযোগের তীর স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরির বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, স্কুলের কোনো পড়ুয়া অসুস্থ হয়ে পড়েনি, এমনকি সাজানো বলেও পাল্টা অভিযোগ প্রধান শিক্ষকের। জানা গিয়েছে, পুরো ঘটনা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। শেষে খেলার খবর। ভারতীয় ফুটবল ফেডারেশনকে পত্রবোমা ফিফার। সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা চলছে তা নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থাও। এআইএফএফকে চিঠি লিখে ফিফা সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে, আর সেটা কার্যকরী না হলে ফের নির্বাসনের খাঁড়া পর্যন্ত নেমে আসতে পারে ভারতীয় ফুটবলের জন্য। ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠলেন প্রথম সারির খেলোয়াড়েরা। মহিলাদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন এমা রাডুকানু, এমা নাভারো এবং দুটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ভিক্টোরিয়া আজারেঙ্কা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।